বেশিরভাগ সময় মানুষ তার সামনে থাকা বিপদকে চিনতে পারে না। কবির, যিনি পেশায় একজন চ্যাটার অ্যাকাউন্টেন্ট, সে তার পরিবারের সাথে দেরাদুনে থাকে। একদিন তারা ঘুরতে যাওয়ার প্ল্যান করে এবং সেই মতো বেরিয়ে পড়ে। কিন্তু পথে তাদের সাথে হঠাৎ আলাপ হয় একজন অচেনা লোকের। আর এখান থেকেই নেমে আসে তাদের প্রত্যেকের জীবনে একটা দুঃস্বপ্ন। স্বাগতম তোমাদের প্রত্যেককে গল্পের প্লেলিস্ট ইউটিউব চ্যানেলে। আজকে যে সিনেমাটার এক্সপ্লেনেশন করব সেটা 2024 সালেই মুক্তি পেয়েছে, আর এই সিনেমাটির নাম হলো শয়তান। গল্পের শুরুতে আমাদের দেখানো হয় একজন অজানা ব্যক্তি, যার মুখ দেখা যাচ্ছে না। সে জঙ্গলের ভেতর থেকে একটি মৃত ইঁদুর নিয়ে কোথাও একটা যাচ্ছে। এরপর আমরা একটি খুশি পরিবারকে দেখতে পাই। এই পরিবারটিতে 4 জন রয়েছে। এই লোকটির নাম হলো কবির। ইনি হলেন কবিরের স্ত্রী জ্যোতি। এই মেয়েটি হলো কবির আর জ্যোতির মেয়ে জাহ্নবী, আর এই ছেলেটি হলো তাদের ছেলে ধ্রুব। জাহ্নবী তার বাবাকে বলে সে তার বন্ধুদের সাথে লাদাখে ঘুরতে যেতে চায়। কবির বলে ঠিক আছে, তুমি যাও, কিন্তু তোমার বন্ধুদের নাম আর ফোন নাম্বার আমার চাই, আর সবসময় তুমি তোমার লাইভ লোকেশন আমাকে পাঠাবে। জাহ্নবী এটা শুনে প্রথমে একটু বিরক্ত হলেও পরে কিন্তু রাজি হয়ে যায়। আর জাহ্নবীর লাদাখ যাওয়ার আগে তারা সবাই মিলে ফার্ম হাউসে যাচ্ছিল। রাস্তায় তারা একটি ধাবাতে নামে খাবার খাওয়ার জন্য। ধাবাতে গিয়ে তারা খাবার অর্ডার করে, কিন্তু খাবারে অতিরিক্ত পরিমাণে তেল ছিল, তাই জাহ্নবী বলে সে খাবার খাবে না। এদিকে কবির 2 কাপ চা আনতে যায়, কিন্তু কবিরের কাছে খুচরো ছিল না। তাই কবির খাওয়ার টেবিলে ফিরে আসে আর জ্যোতির কাছ থেকে খুচরো টাকা চায়। তখন এই ব্যক্তিটি 2 কাপ চা এনে কবিরকে দেয়। কবির এই ব্যক্তিটিকে নিজেদের টেবিলে এসে খাবার কথা বলে। আসলে এই ব্যক্তিটির নাম হলো বনরাজ। এই বনরাজ টেবিলটিতে এসে সব্বার সাথে পরিচয় করে। বনরাজ জাহ্নবীকে বলে খাবারে অতিরিক্ত পরিমাণে তেল আছে বলে তুমি খাবার খাচ্ছ না, তাই তো? এক কাজ করো, তুমি এই লাড্ডুটা খাও, আমি তোমার খাবারটা খেয়ে নিচ্ছি। জাহ্নবী তখন লাড্ডুটা খেয়ে নেয়। লাড্ডুটা খেয়ে জাহ্নবীর একটু অস্বাভাবিক অনুভূতি হয়। তখন বনরাজ তাকে ওই খাবারটি খেতে বলে, আর আশ্চর্যের বিষয় হলো কোনো রকম প্রশ্ন না করেই জাহ্নবী খাবারটা খেয়ে নেয়। এরপর এই 4 জন ধাবা থেকে বেরিয়ে যায়। কিন্তু বেরোনোর সময় বনরাজ জাহ্নবীকে একটি বিস্কুটের প্যাকেট দিয়ে বলে ফার্ম হাউসে পৌঁছানোর সাথে সাথে এটি খেয়ে নেবে। ঠিক বনরাজের কথা অনুযায়ী জাহ্নবী ফার্ম হাউসে পৌঁছে বিস্কুটটা খেয়ে নেয়, যেটা একটু অস্বাভাবিক ছিল, কারণ জাহ্নবী বনরাজের সব কথাই শুনছিল। ফার্ম হাউসে পৌঁছে তারা নিজেদের মতো মজা করছিল। কবির কিছুটা মজা করে প্রত্যেককে এক এক করে সুইমিং পুলে ফেলে দেয়। এর ফলে জ্যোতির ফোনটা জলে ভিজে যায় এবং সেই ফোনটাকে ঠিক করার জন্য চাল ভর্তি একটা কৌটের মধ্যে সে রেখে দেয়। কিন্তু তখন জ্যোতি খেয়াল করে বনরাজ গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। জ্যোতি সুইমিং পুলে গিয়ে কবিরকে এই কথাটি বলে, কিন্তু কবির বনরাজের সাথে দেখা করতে যাওয়ার আগেই জাহ্নবী বনরাজকে ঘরের ভেতর নিয়ে আসে। বনরাজ বলে তার ফোন সুইচ অফ হয়ে গেছে, তাই সে এখানে এসেছে নিজের ফোন চার্জ দেওয়ার জন্য। তখন জ্যোতি জাহ্নবীকে ওপরে যেতে বলে আর নিজের ভেজা পোশাক বদলাতে বলে। কবির জ্যোতিকে বনরাজের জন্য চা করতে বলে আর বনরাজকে একটি ফোন দেয় নিজের মেয়ের সাথে কথা বলার জন্য। জ্যোতি একটু রেগে গেছিল এই লোকটার বাড়িতে আসার কারণে। জ্যোতি কবিরকে বলে এই লোকটি কি করে জানলো আমাদের ফার্ম হাউস এখানে? আমার কিন্তু ভালো লাগছে না ব্যাপারটা। কবির জ্যোতিকে বলে 15 মিনিটের ব্যাপার, ফোন চার্জ হলেই সেখান থেকে চলে যাবে। এদিকে জাহ্নবী পোশাক বদলে নিচে এসে বনরাজের সাথে লাদাখ যাওয়ার ব্যাপারে এবং তার বয়ফ্রেন্ডের ব্যাপারে কথা বলতে থাকে। তখন বনরাজ বলে তোর লাদাখ যাওয়া হবে না, কারণ তুই আমার সাথে আমার বাড়ি যাবি। জাহ্নবী বনরাজের কথায় হ্যাঁ বলতে যাচ্ছিল, কিন্তু তখনই তার ভাই ধ্রুব এসে গায়ে বল ছুঁড়ে মারে এবং জাহ্নবীকে খেলার কথা বলে। বনরাজ তখন জাহ্নবীকে বলে আজকে নিজের ভাইয়ের সাথে এমনভাবে খেলো যাতে তোমার ভাই তোমাকে আর কোনো দিন খেলার কথা না বলে। এটা শুনে জাহ্নবী যায় আর তার ভাইয়ের সাথে জোরে জোরে দোলনা চড়তে শুরু করে। এর ফলে ধ্রুব ভয় পেয়ে জোরে জোরে চিৎকার করে। তখন জ্যোতি আর কবির এসে জাহ্নবীকে আটকায়। এরপর তারা টেবিলে বসে খাবার খাচ্ছিল। তখন সেখানে বনরাজ এসে টেবিলে বসে কবিরকে বলে আপনারা জাহ্নবীকে ভালোবাসা দিয়ে বিগড়ে দিয়েছেন। কবির বলে আমাদের ফ্যামিলির পার্সোনাল ব্যাপারে আপনি কথা বলবেন না, তাছাড়া আপনি কিছুই জানেন না। বনরাজ বলে আমি সব কিছু জানি। জাহ্নবী তো কদিন পরই নিজের বয়ফ্রেন্ডের সাথে লাদাখে ঘুরতে যাচ্ছে। তখন জ্যোতি জাহ্নবীকে বলে তুই এই সমস্ত কথা ওকে কেন বলেছিস? জাহ্নবী বলে জানি না, কিন্তু উনি আমাকে যা যা করতে বলছে আমার তাই তাই করতে ইচ্ছা করছে। তখন বনরাজ জাহ্নবীকে বলে নিজের বয়ফ্রেন্ডকে ফোন করো আর ওকে বলো যে তুমি লাদাখে যাবে না।
এবং ওর সাথে ব্রেকআপ করো আর ওর ফোন নাম্বারটা ব্লক করো। বনরাজের কথা অনুযায়ী জাহ্নবী তাই করে। তখন কবির টেবিল থেকে উঠে বনরাজকে বলে, আপনি এখন আসতে পারেন। বনরাজ বলে, আমার কাজ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। তখন কবির বনরাজকে ঘর থেকে বের করে দিচ্ছিল। ঠিক সেই সময় বনরাজ জাহ্নবীকে বলে, তোমার বাবাকে আটকাও। তার কথা অনুযায়ী জাহ্নবী নিজের বাবাকে ধাক্কা দিয়ে বলে, আঙ্কেল এখান থেকে কোথাও যাবে না, আঙ্কেল যা বলবে আমি সেটাই করব। তখন কবির একটু অবাক হয়ে বনরাজকে বলে, আমার মেয়ের সাথে তুই কি করেছিস? বনরাজ বলে, জাহ্নবীর ওপর সে কালা জাদু অর্থাৎ বশীকরণ করেছে, তাই বনরাজ যা যা বলবে জাহ্নবী তাই তাই করবে। বনরাজ ডেমো দেখানোর জন্য জাহ্নবীকে সোফার ওপর একবার উঠতে বলে, একবার বসতে বলে। রান্নাঘর থেকে চা পাতা এনে সেগুলোকে খেতে বলে। সুইমিং পুলে গিয়ে ঝাঁপ দিতে বলে। এরপর একটা বাচ্চা মেয়ের মতো চিৎকার করে তাকে কাঁদতে বলে এবং নিজের বাবাকে চড় মারতে বলে। আর জাহ্নবী বনরাজের কথা অনুযায়ী এই সব কিছুই করছিল। তখন জ্যোতি বলে, তোমার কি চাই? এটা শুনে বনরাজ সবার প্রথমে ঘরের সমস্ত ফোন জাহ্নবীকে ভাঙতে বলে। এরপর সে কবির আর জ্যোতিকে বলে, জাহ্নবীকে আমি আমার সাথে নিয়ে যেতে চাই, তোমাদের আশীর্বাদ সমেত। তোমাদের শুধু বলতে হবে আমি আমার মেয়েকে তোমার কাছে সারা জীবনের জন্য অর্পণ করলাম। কবির বলে, এটা কোনো দিনই সম্ভব নয়। ঠিক সেই সময় জাহ্নবীকে বনরাজ লাথি মারে। এটি দেখে কবির বনরাজকে মারতে থাকে। তখন বনরাজ জাহ্নবীকে তার ভাইয়ের মাথা ফাটিয়ে দিতে বলে। জাহ্নবী তার কথা অনুযায়ী তাই করে। এরপর সেখানে দুজন পুলিশ আসে, কারণ জ্যোতি লুকিয়ে লুকিয়ে নিজের ফোন দিয়ে পুলিশকে ফোন করেছিল, যে ফোনটা সে চালের কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছিল। কিন্তু পুলিশের সামনে জ্যোতি, কবির আর বনরাজ এমন আচরণ করে যেটা দেখে মনে হয় কিছুই হয়নি। জ্যোতি পুলিশকে বলে তার ছেলে ভুল করে ফোন করে ফেলেছে। আসলে বনরাজ জাহ্নবীকে গ্যাস ওপেন করে গ্যাসের ওপর দেশলাই দিয়ে বসতে বলে, কারণ জ্যোতি আর কবির যদি পুলিশকে কিছু বলতো তাহলে জাহ্নবী দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দিত, এর ফলে সবাই মারা যেত। তাই বাধ্য হয়ে কবির আর জ্যোতি পুলিশকে কিছুই বলতে পারেনি। কিন্তু যেতে যেতে পুলিশ অফিসারটি কবিরকে জিজ্ঞাসা করে, গ্যাসের গন্ধ বেরোচ্ছে কেন? তখন কবির বলে, ভুল করে গ্যাস অন করা ছিল, কিন্তু আমরা এখন বন্ধ করে দিয়েছি। এটা শুনে পুলিশ অফিসারটি সেখান থেকে চলে যায়। এরপর কবির বনরাজকে টাকার অফার দেয়, কিন্তু বনরাজ কবির আর জ্যোতির সামনে টাকাগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আগুনে পোড়াতে পোড়াতে বনরাজ বলে, টাকা পয়সার লোভ মানুষের মধ্যে রয়েছে, আমি তো মানুষই না। আজকের রাতটা হলো ওমরার রাত, 1000 বছরে এমন রাত একবারই আসে, আর কিছু ঘন্টা পরেই আমি হব দিন, আমি হব রাত। এরপর বনরাজ আবার ঘরের ভিতর আসে আর জাহ্নবীকে নিজের গালে নিজেকে চড় মারতে বলে, এছাড়াও একটানা নাচতে বলে না থেমে। কিছুক্ষণ পর বনরাজ জাহ্নবীকে বলে, আমি ঘুমাচ্ছি, তুই আমাকে পাহারা দে, কেউ যদি আমার কাছে আসে তাহলে তাকে চাকু দিয়ে মেরে ফেলবি। এক সময় কবির বনরাজকে মারার জন্য নিচে এলে জাহ্নবী তাকে আটকানোর জন্য টয়লেট করে দেয়। এরপর জ্যোতি নিচে আসে এবং জাহ্নবীর প্যান্ট চেঞ্জ করতে করতে চাকু নিয়ে বনরাজের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসব দেখে কবিরও এসে প্রথমে জাহ্নবীকে সিঁড়িতে বেঁধে ফেলে, তারপর বনরাজকে মারতে থাকে। কিন্তু বনরাজ তখন জাহ্নবীকে জোরে জোরে হাসতে বলে, এর ফলে কবির বনরাজকে ছেড়ে দেয়, কারণ কবির যদি তখন বনরাজকে মেরেও ফেলতো তাহলে জাহ্নবী হাসতে হাসতেই মরে যেত। এরপর বনরাজ জাহ্নবীকে ওপরে গিয়ে নিজের ভাইকে মেরে ফেলতে বলে। বনরাজের কথা অনুযায়ী জাহ্নবী ওপরে গিয়ে ধ্রুবকে ছাদে দেখতে পায়। কবির জাহ্নবীকে আটকানোর চেষ্টা করলে প্রথমে সে কবিরের হাতে চাকু ঢুকিয়ে দেয় এবং ধ্রুবকে ছাদ থেকে ফেলে দেয়। তখন বনরাজ বাইরে এসে বলে, এখনও সময় আছে, নিজের ছেলেকে তোরা বাঁচিয়ে নে আর জাহ্নবীকে আমার সাথে যেতে দে। তখন বাধ্য হয়ে জ্যোতি আর কবির জাহ্নবীকে অর্পণ করে দেয়, অর্থাৎ বনরাজের সাথে যেতে দেয়। কবির ওপরে এসে জ্যোতিকে বলে, তুমি ছেলেকে নিয়ে হসপিটালে যাও, আর নিজে বেরিয়ে পড়ে জাহ্নবীকে বাঁচানোর জন্য। এখানে ব্যাপারটা কি হয়েছে সেটা তোমাদের একটু খুলে বলি। যখন জ্যোতি চাকু নিয়ে বনরাজের ওপর ঝাঁপিয়ে পড়ে তখন কবির বনরাজের ফোনের লাইভ লোকেশন অন করে সেই লোকেশনটা বাড়ির দারোয়ানের ফোনে পাঠিয়ে দেয়। এরপর সে দারোয়ানের কাছে যায় এবং তার ফোন নিয়ে বনরাজের ফোনের লাইভ লোকেশন ট্র্যাক করে জঙ্গলের মধ্যে এই জায়গাটায় পৌঁছায়। ধাবাতে যখন বনরাজের সাথে কবিরের দেখা হয়েছিল তখন কবির বনরাজের ফোনের প্যাটার্নটা দেখে ফেলেছিল, তাই বনরাজের ফোনটা খুলতে তার খুব একটা অসুবিধা হয়নি। জঙ্গলের মধ্যে এই জায়গাটায় আমরা জাহ্নবীর মতো আরও অনেকগুলো মেয়েকে দেখতে পাই। বনরাজ সবাইকে বলে, যখন আমি এই কালো পুতুলটাকে আগুনের মধ্যে ফেলবো তখন তোমরা একে একে আগুনের দিকে এগিয়ে আসবে, আর যখন আমি এই লাল পুতুলটাকে আগুনের মধ্যে ফেলবো তখন তোমরা সবাই মিলে আগুনের মধ্যে ঝাঁপ মারবে। ওদিকে কবির যখন জঙ্গলের মধ্যে পৌঁছায় তখন বনরাজের ঠিক করা কয়েকজন কবিরকে মারতে থাকে। কবির তাদেরকে মেরে এই জায়গাটিতে আসে। এখানে পৌঁছে কবির যখন সবকিছু দেখছিল তখন পেছন থেকে একজন এসে কবিরের মাথায় আঘাত করে
আর কাবিরের পা ধরে কাবিরকে টেনে বনরাজের কাছে নিয়ে আসে। বনরাজ কাবিরকে বলে, এই তান্ত্রিক ক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পর আমি যার চোখের দিকে তাকাবো সেই আমার বশে চলে আসবে। এইভাবে আমি পুরো পৃথিবীকে কন্ট্রোল করব। বনরাজ আবার তান্ত্রিক ক্রিয়া শুরু করে আর লাল পুতুলটিকে আগুনের মধ্যে ফেলতে যায়। ঠিক তখনই কাবির সামনে জ্বলতে থাকা আগুন থেকে একটি কাঠের টুকরো নিয়ে বনরাজের পায়ে আঘাত করে। এর ফলে বনরাজের হাত থেকে সেই লাল পুতুলটা নিচে পড়ে যায় আর এটিকে কাবির ধরে নেয় এবং তার হাতে গেঁথে থাকা চাকু দিয়ে বনরাজের জিভ কেটে দেয় আর সেটিকে আগুনে ফেলে দেয়। এর ফলে বনরাজ আর কিছুই বলতে পারছিল না। কিন্তু যখন জিভটা কাবির আগুনে ফেলে তখন সব মেয়েগুলো একসাথে এসে কাবিরকে মারতে থাকে। তখন আমরা বনরাজের বলা কিছু কথা শুনতে পাই। কথাগুলি ছিল, তুমি আগের মতো হাসো, তুমি আগের মতো নর্মাল হয়ে যাও, আমি তোমাকে ছেড়ে দেব। এই কথাটি শুনে সব মেয়েগুলো শান্ত হয়ে যায়। আসলে ব্যাপারটা কি হয়েছিল, যখন বনরাজ ফার্ম হাউসে ছিল তখন সে জাহ্নবীকে বলেছিল, তোমার বাবা চায় তুমি আগের মতো হাসো, তুমি আগের মতো নর্মাল হয়ে যাও, আর আমি তোমাকে ছেড়ে দিই। এই কথাটি কাবির একটু চালাকি করে রেকর্ড করে নেয়, তারপর এডিট করে রেখে দেয়। আর এখন সঠিক সময় বুঝে এই মেয়েগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য এডিট করা বনরাজের ভয়েসটি চালায়। এরপর আমরা দেখতে পাই এই পুলিশ অফিসারটি এসে কাবিরকে বলছে ওখানে টোটাল 108খানা মেয়ে ছিল, সব মেয়েগুলোকে তাদের মা বাবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কাবির বলে, আর ওই লোকটি? পুলিশটি বলে, আমরা এখনো ওকে ধরতে পারিনি, তবে খোঁজ এখনো চলছে। এরপর আমরা জঙ্গলের মধ্যে সেই অজানা ব্যক্তিটাকে দেখতে পাই। আসলে এই ব্যক্তিটা ছিল কাবির। সে জঙ্গল থেকে মরা ইঁদুর, কিছু আবর্জনা আর একটি কলা নিয়ে মাটির নিচে থাকা একটি ঘরে প্রবেশ করে। এই ঘরটাতে আমরা বন্দি অবস্থায় বনরাজকে দেখতে পাই। কাবির মরা ইঁদুর আর আবর্জনা ভরা প্যাকেটটি বনরাজের সামনে ফেললেও কলাটি তার থেকে একটু দূরে ফেলে। বনরাজ তার কাছে হাত জোর করে কলাটা চায়, কিন্তু কাবির তাকে কলাটা না দিয়ে একটি চেয়ারের মধ্যে বসে বলে, এটাই তোর নরক, তুই এখানে সারা জীবন এইভাবেই থাকবি। এটা বলে সে সেখান থেকে চলে যায় আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে মুভির এক্সপ্লেনেশনটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মাঝখানে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে।